টিউবারকুলোসিস বা টিবি পেশেন্টের ট্রিটমেন্ট নিয়ে আমাদের অনেক রকম সমস্যা তৈরি হয়। সো আজকে চেষ্টা করব যে আমাদের যে টিবি ট্রিটমেন্টটা আছে সেটাকে একটু সিম্পলিফাই করার জন্য। এবং এটা আমি হচ্ছে টিবির পেশেন্টদের এটা পড়াচ্ছি হচ্ছে আমাদের যে টিবি ন্যাশনাল গাইডলাইন আছে সেখান থেকে। কারণ হচ্ছে টিবির ক্ষেত্রে আমরা সবসময় হচ্ছে বাংলাদেশে টিবির ন্যাশনাল গাইডলাইন যেটা আছে আমাদের সেটাকে বেশি ফলো করে থাকি রাদার দেন ডেভিডসন বা অন্য যে কোনো বুকস থেকে। ফাইন, সো আমরা শুরু করব ট্রিটমেন্ট ক্যাটাগরি ফর অল টিবি পেশেন্ট। ট্রিটমেন্ট ক্যাটাগরি ফর অল টিবি পেশেন্টস। এখন এই ট্রিটমেন্ট ক্যাটাগরিতে যখন আমরা আসবো তখন আমরা দুই রকম পেশেন্ট পেতে পারি। একটা হচ্ছে আমাদের নিউ টিবি পেশেন্ট, আর একটা পেতে পারি হচ্ছে আমরা কি প্রিভিয়াসলি ট্রিটেড টিবি পেশেন্টস। নিউ টিবি পেশেন্টের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অল ড্রাগ সেন্সিটিভ টিবি। মানে আমরা টিবির জন্য যতগুলো ড্রাগস দিয়ে থাকি সমস্ত ড্রাগসের সেন্সিটিভ যে টিবি সমস্যাগুলো আছে সেগুলোকে আমরা ব্যাকটেরিওলজিক্যালি কনফার্ম করতে পারি, অর্থাৎ বিভিন্ন টেস্টের মাধ্যমে, অথবা আমরা ক্লিনিক্যালি সায়েন্সিফিক উপর বেসিস করেও তার ডায়াগনোসিস করতে পারি। এদেরকে আমরা কি করব, তাদেরকে আমরা একটা রেজিমেন্ট ট্রিটমেন্ট দিব, যে রেজিমেন্টটা হচ্ছে 4টা ড্রাগস কম্বাইন্ড থাকবে এবং এই 4টা ড্রাগসকে আমরা হচ্ছে প্রথমে 2 মাসের জন্য দিয়ে থাকি। এই 2 মাসকে আমরা বলি হচ্ছে কি ইন্টেন্সিভ ফেজ। এই 2 মাসকে আমরা কি বলে থাকি, এই 2 মাসকে আমরা বলে থাকি হচ্ছে ইন্টেন্সিভ ফেজ। এবং তার পরবর্তীতে আমরা 4 মাসের জন্য 2টা ড্রাগস দিয়ে থাকি, সেইটাকে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়েশন ফেজ। এখন কথা হচ্ছে এই যে আমরা 4টা ড্রাগস দিলাম, পরবর্তীতে 2টা ড্রাগস দিলাম, এই 4টা ড্রাগসকে আমরা যেহেতু এটা কম্বাইন্ড একটা ড্রাগ, আমরা তাদেরকে কি বলে থাকি HRZD। ফোর্থ ইয়ার ফার্মাকোলজিতে আমরা পড়ে এসেছি, যদি মনে না থাকে তাহলে আরেকটু আমি মনে করিয়ে দিচ্ছি যে HRZD বলতে আমাদের কি ছিল। এইচতে ছিল হচ্ছে আমাদের আইসোনিয়াজাইড, আরতে ছিল হচ্ছে আমাদের রিফ্যাম্পিসিন, জেডতে ছিল হচ্ছে আমাদের পাইরাজিনামাইড, এবং ইতে ছিল হচ্ছে আমাদের ইথামবিটল। এই 4টা ড্রাগস আমরা মেইনলি টিবির জন্য ইউজ করে থাকতাম। এরপরে যদি আমাদের কাছে কোনো কেস আছে সেটা হচ্ছে প্রিভিয়াসলি ট্রিটেড টিবি পেশেন্ট, অর্থাৎ আগে সে ট্রিটমেন্ট নিয়েছিল কিন্তু কোনো কারণে সে ভালো হয়নি, সেই ক্ষেত্রে আমরা এইসব রোগীর ক্ষেত্রে আমরা কি করে থাকি, প্রথমে আমরা একটা ডিএসটি করে থাকি। ডিএসটি কি? ডিএসটি হচ্ছে আমাদের ড্রাগ সাসেপ্টিবিলিটি টেস্টিং, অর্থাৎ কোন ড্রাগসের প্রতি তার কোনো সেন্সিটিভিটি বা হচ্ছে রেজিস্ট্যান্স ডেভেলপ করলো কিনা সেটা দেখার জন্য। এখন যদি আমরা দেখি যে না, তার কোনো রেজিস্ট্যান্স ডেভেলপ করে নাই, বোথ রিফ্যাম্পিসিন এবং আইসোনিয়াজাইড যেটার প্রতি মোস্টলি আমাদের রেজিস্ট্যান্স ডেভেলপ করে তার প্রতি পেশেন্টের সাসেপ্টিবল, তাহলে আমরা ক্যাটাগরি 1 রেজিমেন্ট অর্থাৎ 2 মাস HRZD এবং 4 মাস HR, এই দুটো জিনিসই কিন্তু কন্টিনিউ করবো 6 মাসের জন্য। কিন্তু আমরা যদি দেখি যে না, অল ক্লিনিক্যালি ডায়াগনোসড pulmonary TB cases with a history of previous treatment of patient will be given 4 drug regimen for 6 months। এখন কথা হচ্ছে যে আগে সে ডায়াগনোসিস হয়েছিল এবং প্রিভিয়াসলি তার ট্রিটমেন্টের হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কি দেবো, তাদের ক্ষেত্রে আমরা 4টা ড্রাগ রেজিমেন 6 মাসের জন্য অর্থাৎ 6 HRZD দিব। একটু পরে আমরা বক্স দেখবো, বক্সে তখন আমাদের এই যে থিওরিগুলো আছে এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন এই থিওরিগুলো জানা প্রয়োজন, সেই জন্য তোমাদেরকে জানাচ্ছি। ওকে, এখন ট্রিটমেন্ট ফেজে আসি আমরা। ট্রিটমেন্ট ফেজের ক্ষেত্রে ফাইনাল প্রফে বেশ কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে। ট্রিটমেন্ট ফেজের ক্ষেত্রে প্রথমে জিজ্ঞাসা করে যে আমাদের ফেজ কয়টা আছে। সো ট্রিটমেন্ট ফেজের ক্ষেত্রে আমাদের ফেজ হচ্ছে 2টা, একটা হচ্ছে ইন্টেন্সিভ ফেজ এবং তারপর হচ্ছে আমাদের কন্টিনিউশন ফেজ। ফাইনাল প্রফের কোশ্চেন, কিসের কোশ্চেন? ফাইনাল প্রফের কোশ্চেন যে ফেজ কয়টা আছে, তার 2টা আছে, ইন্টেন্সিভ ফেজ এবং কন্টিনিউশন ফেজ। ওকে, তুমি আমাকে বলো যে ইন্টেন্সিভ ফেজের ইম্পর্টেন্সটা কি। ইন্টেন্সিভ ফেজের ইম্পর্টেন্স হচ্ছে এই ফেজে আমাদের টার্গেট থাকে র্যাপিড কিলিং অফ দ্য অ্যাক্টিভলি মাল্টিপ্লাইং ব্যাসিলারি পপুলেশন। কি করি আমরা, র্যাপিডলি যে ব্যাসিলাসগুলো আছে তাদেরকে আমরা মারার একটা টার্গেট থাকে। তাইলে আমি যদি ইন্টেন্সিভ ফেজে এদের মেরে ফেলি, তাহলে কন্টিনিউশন ফেজ যেটা আছে এটার ইম্পর্টেন্সটা কি? এটার ইম্পর্টেন্স হচ্ছে স্যার, যদি পরবর্তীতে আমাদের কোনো পপুলেশন অর্থাৎ ব্যাকটেরিয়া কোনো পপুলেশন বেঁচে থাকে, রিমেনিং পপুলেশন, তাহলে তাদেরকে মেরে ফেলে টার্গেট থাকে, এবং যে কারণে বা যেসব ব্যাকটেরিয়ার কারণে লার্জলি রেসপন্সিবল রিল্যাপস করতে পারে তাদেরকে মারার জন্য আমরা পরবর্তীতে কন্টিনিউশন ফেজটাকে ইউজ করি। ওকে, এরপরের কোশ্চেন, তুমি ইন্টেন্সিভ ফেজ যেটা দিবা সেটা ডিউরেশন কত? ইন্টেন্সিভ ফেজ তুমি কতদিনের জন্য দিবা এবং কন্টিনিউশন ফেজ সেটা তুমি কতদিনের জন্য দিবা? ইন্টেন্সিভ ফেজ যেটা আছে এটা আমরা হচ্ছে কয়দিনের জন্য দিই, আমরা হচ্ছে 2 মাসের জন্য দিয়ে থাকি, এবং কন্টিনিউশন ফেজ যেটা আছে এটা আমরা হচ্ছে 4 মাসের জন্য দিয়ে থাকি। ফাইন, এর পরের কোশ্চেন এখান থেকে সেটা হচ্ছে ইন্টেন্সিভ ফেজে ইউজুয়ালি কোন ড্রাগসগুলো ইউজ করা হয় এবং সেটার ফ্রিকোয়েন্সি কেমন? ফ্রিকোয়েন্সি মানে তুমি দিনে কতবার দিবা, বা তুমি একদিন দিবা নাকি 2 দিন দিবা নাকি সপ্তাহে একদিন করে দিবা। ফাইন, এখন আমাদের যে ইন্টেন্সিভ ফেজ যে ড্রাগসটা আছে সেটাকে আমরা কয় মাসের জন্য দিই? 2 মাসের জন্য দিই। কয়টা ড্রাগস দিই এখানে? 4টা দিই। 4 FDC। এফডিসি অর্থ কি? এফডিসি অর্থ হচ্ছে আমাদের ফিক্সড ডোজ কম্বিনেশন, এবং এটা কি করতে হয়, এটা আমাদের ডেইলি অ্যাডমিনিস্টার করতে হয়। কন্টিনিউশন ফেজে আমরা ইউজুয়ালি কয়টা দিই? আমরা হচ্ছে 2টা দিই, 2 FDC অর্থাৎ 2টা FDC ফিক্সড ডোজ কম্বিনেশন, এটা দিয়ে থাকি। এখান থেকে টোটাল 3 + 3 এই 6টা কোশ্চেন ফাইনাল প্রফের ভাইভাতে জিজ্ঞাসা করে। এইবার আমরা ট্রিটমেন্ট ফেজ জেনে ফেলেছি, ইন্টেন্সিভ ফেজ এবং হচ্ছে কন্টিনিউশন ফেজ। আমরা এখন চলে যাবো আমাদের আসল পড়ালেখায়, যেটা হচ্ছে আমাদের কি
যেটা হচ্ছে আমাদের এই বক্সটা। এই বক্সটা আমার কিসের জন্য ইম্পর্টেন্ট? এই বক্সটা হচ্ছে আমার রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। এই বক্সটা আমার ভাইবার জন্য ইম্পর্টেন্ট। এই বক্সটা আমার কিসের জন্য? আমার হচ্ছে রিটেন ভাইবা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এই বক্সটা আমার লং কেসের জন্য ইম্পর্টেন্ট। তাহলে ফাইনাল প্রফে এই বক্সটার গুরুত্ব হচ্ছে এত অপরিসীম। এই বক্সটা আমরা কোথায় পড়েছি? এই বক্সটা আমরা 3rd ইয়ারে পড়েছি, এই বক্সটা আমরা 4th ইয়ার ফার্মাকোলজিতে পড়েছি এবং 5th ইয়ারে পড়ছি। অর্থাৎ এই বক্সটা আমরা প্রায় 3 থেকে 3.5 বছর যাবৎ পড়ে আসছি। তারপরেও আমাদের অনেকেরই কি থাকে, অনেকেরই সমস্যা থাকে, মনে হইতে চায় না বা বুঝতে পারে না। সমস্যা না, আমরা একটু ট্রাই করি এটা চেষ্টা করার জন্য। ওকে, এখন এই যে টিবি ডায়াগনোসিসটা আছে, টিবি ডায়াগনস্টিক ক্যাটাগরি বা ট্রিটমেন্ট, এটাকে প্রথমে আমরা কয়টা ভাগে ডিভাইড করি? 2টা ভাগে ডিভাইড করে থাকি। একটা হচ্ছে নতুন কেস, একদমই নতুন, আগে কখনো টিবি হয়নি, এবং আরেকটা হচ্ছে আগে টিবি হয়েছিল, প্রথম কথা। সো একদম কি আমাদের প্রথম কথা হচ্ছে নিউ কেস, যার কি হয়নি, যার আগে কখনো টিবি হয় নাই, বা সে কখনো টিবির জন্য ড্রাগ নেয় নাই, বা যদিও নিয়ে থাকে তাহলে সেই ড্রাগসটা 1 মাসের বেশি সে কন্টিনিউ করে নাই, লেস দ্যান 1 মান্থ। সোজা কথা হচ্ছে নিউ কেস বলতে এটা। এটাও ভাইবার কোশ্চেন যে তুমি নিউ কেস বলতে কি বুঝে থাকো। সো দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, আমরা এটাতে পরে আসি, প্রিভিয়াস রিডিতে পরে আসি, নিউ কেসটা শেষ করে নিই। এখন আমি নিউ কেস ডায়াগনস্টিক করে ফেললাম, কিন্তু পেশেন্টের টাইপটা আমাকে দেখতে হবে। পেশেন্টের টাইপটা হচ্ছে, পেশেন্টটার যখন আমি টেস্ট করেছিলাম সে কি ব্যাকটেরিওলজিক্যালি পজিটিভ পালমোনারি পেশেন্ট কি না, অথবা সে ব্যাকটেরিওলজিক্যালি নেগেটিভ পালমোনারি পেশেন্ট কিনা। অনেক সময় দেখা যায় কি যে না, আমাদের টেস্টে নেগেটিভ আসছে কিন্তু সাইন সিমটম টিবির মতো, তখন কিন্তু আমরা তাকে দিয়ে থাকি। এরপরে আমাদের দেখতে হবে যে পেশেন্টটার এক্সট্রা পালমোনারি টিবি আছে কিনা। এক্সট্রা পালমোনারি টিবি মানে কি? মানে হচ্ছে লাংস আদার দেন লাংস অন্য কোনো জায়গাতে, যেমন কোথায় হইতে পারে, যেমন আমাদের স্পাইনে হইতে পারে, মোস্ট কমনলি একটা আমাদের স্পাইনে হইতে পারে, আমাদের ব্রেইনে হইতে পারে। এগুলো হচ্ছে এক্সট্রা পালমোনারি টিবি। এবং আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে পেশেন্ট আমাদের কাছে আসছে, সেই পেশেন্টটার টিবি অর এইচআইভি কো ইনফেক্টেড কিনা, মানে টিবির সাথে তার এইচআইভি এই সমস্যাটা আছে কি না। ওকে, তাহলে পেশেন্টের ক্যাটাগরি আমি করে ফেললাম। এখন এই 4টা 1 2 3 4 এই 4টা পেশেন্টের জন্য নিউ কেস উইথ দিস 4 ক্যাটাগরিজ আমার ট্রিটমেন্ট কি হবে? আমার ট্রিটমেন্ট হবে হচ্ছে 2টা ফেজে, একটা হচ্ছে ইন্টেন্সিভ ফেজে আর একটা হচ্ছে কন্টিনিউশন ফেজে। মাথায় রাখতে হবে এখানে 2টা ফেজে কিন্তু তাকে ওষুধটা আমাদের ডেইলি খাইতে দিতে হবে। কখন? ডেইলি খাইতে দিতে হবে। সো ইন্টেন্সিভ ফেজে 2 মাসের জন্য আমি তাকে কি দেবো? আমি তাকে HRZD কম্বিনেশন ট্যাবলেট দিয়ে দেবো, একটা ট্যাবলেট, যেটার মধ্যে এই 4টা কম্পোনেন্ট থাকবে। 4টা কম্পোনেন্টের মধ্যে কি থাকবে? আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড এবং ইথামবিউটল, 4টা কম্পোনেন্ট থেকে যাবে। 2 মাস যখন তার ট্রিটমেন্ট কমপ্লিট হবে, সে যখন এগুলো খেয়ে ফেলবে, তখন আমি জাম্প করবো কোথায়? আমার 4 মাস থেরাপিতে। তাইলে কন্টিনিউশন ফেজে আমি জাম্প করবো। কন্টিনিউশন থেরাপিতে 4 মাসের জন্য আমি তাকে 2টা ট্যাবলেট দিব। 2টা ট্যাবলেট বলবো, 2টা ট্যাবলেটের কম্বিনেশন দেবো। কম্বিনেশনটা কি? এইচ এবং আর। এইচ থেকে এইচ হচ্ছে আমাদের আইসোনিয়াজাইড এবং রিফাম্পিসিন। তাইলে টোটাল আমাদের এই নিউ কেসের ক্ষেত্রে আমার ট্রিটমেন্টটা কত মাসের হলো? ট্রিটমেন্টটা হলো কিন্তু 6 মাস। 6 মাসের মধ্যে ডিভাইডেশন কত? 2 + 4। 2 মাস হচ্ছে আমাদের ইন্টেন্সিভ ফেজ, যেখানে আমরা ফিক্সড ডোজ কম্পোনেন্ট হিসেবে 4টা FDC 4FDC ইউজ করেছি, এবং পরবর্তীতে 4 মাসের জন্য আমরা 2FDC ইউজ করেছি। ওকে, শেষ আমাদের এটা। এবার আমরা আসি হচ্ছে প্রিভিয়াসলি ট্রিটেড কেসের। এখন প্রিভিয়াসলি ট্রিটেড কেসেস বলতে তুমি কি বুঝতেছো? এই জিনিসটা জিজ্ঞাসা করবে। প্রিভিয়াসলি ট্রিটেড কেস বলতে আমরা বুঝতেছি যে আগে তার একটা ট্রিটমেন্ট হয়েছিল, বা ট্রিটমেন্টটা কেমন হয়েছিল? ট্রিটমেন্টটা এরকম হয়েছিল যে পেশেন্ট আগে 1 মাসের বেশি সময় অ্যান্টি টিবি ড্রাগস রিসিভ করেছিল, কিন্তু কোনো কারণে তার টিবিটা ভালো হয়নি। ওকে, এখন এদেরও আবার ক্যাটাগরি আছে, যে টিবি যে তাকে আমরা দিলাম, অ্যান্টি টিবি ড্রাগস তাকে দিলাম, এই অ্যান্টি টিবি ড্রাগসটা কেন কাজ করলো না বা তার ভালো হলো না? তাইলে হতে পারে, কি হতে পারে? হতে পারে যে কোনো রেজিস্ট্যান্স, ইফ নো রেজিস্ট্যান্স টু টিবি ড্রাগস, কি যে তার কোনো রেজিস্ট্যান্স ছিল না, বোথ আইসোনিয়াজাইড এবং রিফাম্পিসিন সেন্সিটিভ ছিল, অ্যান্ড এক্সট্রা পালমোনারি টিবি কেসও তার ছিল। কোনো রেজিস্ট্যান্স ছিল না, কিন্তু এক্সট্রা পালমোনারি টিবি কেস ছিল, বাট কোনো কারণে সে ভালো হয়নি। তারপর আরেকটা হতে পারে ক্লিনিক্যালি ডায়াগনোস পালমোনারি টিবি, বাট ভালো হয়নি। এরপর হইতে পারে যেটা একটা কমপ্লিকেটেড কেস, অর্থাৎ টিবি মেনিনজাইটিস হতে পারে, নিউরোলজিক্যাল টিবি হতে পারে, বোন টিবি, অর্থাৎ এক্সট্রা পালমোনারি টিবির কমপ্লিকেটেড কেস হতে পারে, যেখানে তার কি হচ্ছে, তার টিবি হলে আমরা সবাই জানি কি যে লিম্ফ নোড এনলার্জমেন্ট হয়। সো তাকে ট্রিটমেন্ট দেওয়ার পরও তার লিম্ফ নোডটা রিজলভ হয়নি, লিম্ফ নোডটা ঠিক হয়ে যায় নাই, বাট সে টিবি ট্রিটমেন্টটা প্রিভিয়াসলি গ্রহণ করেছে। এবং যদি জানা হয় কি রিফাম্পিসিন সাসেপ্টিবল কিন্তু আইসোনিয়াজাইড রেজিস্ট্যান্ট, যে রিফাম্পিসিন কাজ করতেছে কিন্তু আইসোনিয়াজাইড কাজ করতেছে না, অথবা আননোন ইন ব্যাকটেরিওলজিক্যালি কনফার্ম, এবং আননোন আমরা জানি না ব্যাকটেরিওলজিক্যালি পালমোনারি টিবি অথবা এক্সট্রা পালমোনারি টিবি, এইরকম কোনো কেস যদি আমাদের কাছে আসে, বা এরকম কোনো ক্যাটাগরি যদি আমাদের কাছে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদের ট্রিটমেন্টটা কিছু ডিভাইডেড ডোজে দিয়ে থাকি। কিরকম? যদি আমাদের প্রিভিয়াসলি ট্রিটেড কেস আসে কি ক্যাটাগরি 1, এটার মধ্যে ইফ নো রেজিস্ট্যান্স টু টিবি ড্রাগ, তার কোনো টিবি ড্রাগসের এগেনস্টে রেজিস্ট্যান্স নাই, তাহলে তাকে আমরা কি দিব? তাকে আমরা এখানে আর
ইন্টেন্সিভ এবং কন্টিনিউশন ফেজ এভাবে দিব না, তাকে আমরা সরাসরি দিয়ে দিব হচ্ছে 6 মাসের জন্য HRZD। কথা শেষ। যে তাহলে আমাদের পরীক্ষা হলে কিভাবে বলতে হবে যে প্রিভিয়াসলি ট্রিটেড কেসেস ইফ নো রেজিস্ট্যান্স টু টিবি ড্রাগস 6 মান্থসের জন্য HRZD আমি দিয়ে দিব। আমাদের এখানে একটা কাহিনী শেষ। এরপরে ক্লিনিক্যালি ডায়াগনোস পালমোনারি টিবি, আগে প্রিভিয়াসলি ট্রিটেড হয়েছে, ভালো হয়নি, তার জন্য আমরা কি দেব, তার জন্য আমরা সেম 6 মান্থসের জন্য আমরা HRZD দিয়ে দিব। এরপরে আমাদের আসবে হচ্ছে কমপ্লিকেটেড কেস। এরপরে কি আসবে আমাদের, এরপরে আসবে হচ্ছে আমাদের কমপ্লিকেটেড কেস বলতে টিবি মেনিনজাইটিস, নিউরোলজিক্যাল টিবি, বোন টিবি, নন রিজলভিং লিম্ফোস। এদের জন্য আমরা কি দিব, এদের জন্য আমরা দিব হচ্ছে এইখানে চলে আসবে আমাদের 12 মান্থসের জন্য HRZD উইথ LFX। LFX বলতে আমরা কি বুঝি, LFX বলতে আমরা বুঝি হচ্ছে লিভোফ্লক্সাসিন। তাহলে এটা আবার একটু বলি যে প্রিভিয়াসলি ট্রিটেড কেসেস কিন্তু আনকমপ্লিকেটেড এক্সট্রা পালমোনারি কেসেস, যেমন টিবি মেনিনজাইটিস বা টিবি অন্য কোনো জায়গাতে হয়ে গেছে, এবং ইম্পর্টেন্টলি নন রিজলভিং লিম্ফ নোডস, এই কথাটা বলতে হবে, লিখতে হবে। তাদের ক্ষেত্রে আমরা 12 মাসের জন্য HRZD দিব উইথ আমি কি দেবো, লিভোফ্লক্সাসিন আমি অ্যাড করে দেবো। তাহলে এটার জন্য সে 4FDC একটা ট্যাবলেট খাবে এবং এটার সাথে লিভোফ্লক্সাসিন আরেকটা ট্যাবলেট খাবে, টোটাল এখানে ট্যাবলেট খাবে সে 2টা, কিন্তু কত মাসের জন্য, 12 মাস বা 1 বছরের জন্য। এরপরে যদি রিফ্যাম্পিসিন সাসেপ্টেবল থাকে কিন্তু আইসোনিয়াজাইড রেজিস্ট্যান্স থাকে, সেই ক্ষেত্রে প্রিভিয়াসলি ট্রিটেড পেশেন্ট, তাদের জন্য আমরা কি দিব, তাদের জন্য আমরা দিব হচ্ছে 6 মাস ইন্টারভালে 6 মাস ডোজে HRZD উইথ লিভোফ্লক্সাসিন। এখন এখানে একটা কোয়েশ্চেন থাকে যে ভাইয়া এখানে যে আমাদের অর্থাৎ আইসোনিয়াজাইড আছে, এটা কেন ব্র্যাকেটের মধ্যে? এটার রিজন হচ্ছে আমাদের এখানে আইসোনিয়াজাইড কি, আইসোনিয়াজাইডটা কিন্তু রেজিস্ট্যান্স পেশেন্টের ক্ষেত্রে, আইসোনিয়াজাইড রেজিস্ট্যান্স, কিন্তু আমাদের যে ফিক্সড ডোজ কম্পোনেন্ট আছে FDC, আমাদের FDC আছে 2 রকম, একটা হচ্ছে 2FDC মানে 2টা ড্রাগস মিলে, আর একটা হচ্ছে 4FDC 4টা ড্রাগস মিলে। এখন যে পেশেন্টের আইসোনিয়াজাইড রেজিস্ট্যান্স, তাকে আমার আইসোনিয়াজাইড দিয়ে কোনো লাভ নাই, কিন্তু আমার কাছে তো 4টা ওষুধের কম্বিনেশন আছে, 3টা ওষুধের কম্বিনেশন, অর্থাৎ আইসোনিয়াজাইডটাকে বাদ দিয়ে বাকি 3টা মিলে আমার কোনো কম্বিনেশন আমার কাছে অ্যাভেলেবল নাই। সো আমার কি করতে হবে, আমার এই পেশেন্টের ক্ষেত্রেও তার হ্যাসেল কমানোর জন্য আমাকে এই 4FDC দিতে হবে, যদিও আমি জানি যে এইচটা হচ্ছে কি রেজিস্ট্যান্স, এই কারণে এইচ এর এখানে ব্র্যাকেট দেওয়া। ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে 4FDC ট্যাবলেট, এখানে জানতে হবে আমাদের ডোজগুলো। 4FDCর মধ্যে 4টা ট্যাবলেট আছে, আগেই বলেছি, এর মধ্যে আইসোনিয়াজাইড 75 মিলিগ্রাম, রিফাম্পিসিন 150 মিলিগ্রাম, পাইরাজিনামাইড 400 মিলিগ্রাম এবং ইথামবিউটল 275 মিলিগ্রাম। এবং আমাদের আরেকটা কি আছে, আমাদের আরেকটা হচ্ছে 2FDC, এখানে 2টা ড্রাগস আছে আমাদের, সেটা কি আইসোনিয়াজাইড এবং রিফাম্পিসিন। এর মধ্যে আইসোনিয়াজাইড 75 মিলিগ্রাম এবং রিফাম্পিসিন 150 মিলিগ্রাম। ওকে, এখন এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ড্রাগ ডোজেস এবং ফ্রিকোয়েন্সি, আমরা কিভাবে এই ওষুধগুলো তাদেরকে দিয়ে থাকবো। প্রথম কথা হচ্ছে ট্রিটমেন্ট ডোজেস আমাদের ওয়েট বেসড, পেশেন্টের ওয়েট কত সেটার উপর ডিপেন্ড করে আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে থাকি, এবং ডোজেস শুড বি অ্যাপ্রোপ্রিয়েটলি মডিফাইড ইফ দ্য পেশেন্ট চেঞ্জেস টু নিউ ওয়েট। মানে হচ্ছে এই যে তাকে আমরা 6 মাস অথবা পরবর্তীতে 12 মাস যদি কমপ্লিকেটেড কেস হয় আমরা তাকে ওষুধটা দিব, এই ওষুধটা দেওয়ার সময় আমাদের পেশেন্টের যে ওয়েট আছে, পেশেন্টের ওয়েট, এই ওয়েটটাকে আমাদের ম্যানেজমেন্ট করতে হবে। ওয়েট ম্যানেজমেন্ট বলতে আমাদের কি করতে হবে, ওয়েট মনিটর করতে হবে মেইনলি। মনিটর কেন? বিকজ যদি পেশেন্টের ওয়েট চেঞ্জ হয়, পেশেন্টের ওয়েট কমে বা পেশেন্টের ওয়েট বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ড্রাগসটাকে মডিফাই করে দিতে হবে, এবং ড্রাগসগুলো আমাদের কি শুড বি গিভেন ডেইলি ইন্টেন্সিভ ফেজ ফর 2 মান্থস অর 60 ডোজ, মানে কি দিনে 2টা করে পাবে। দুঃখিত, ইন্টেন্সিভ ফেজ হচ্ছে কত আমাদের 2 মাসের জন্য, 2 মাস মানে কি 2 মাস হচ্ছে 1 মাস হচ্ছে 30 দিনে, তাহলে 30 প্লাস 30 ইজ ইকুয়াল টু হচ্ছে 60। প্রত্যেকদিন যদি ডেইলি একটা করে ট্যাবলেট পায় তাহলে 60 দিনে 60টা ট্যাবলেট পাবে, তাহলে 60 ডোজেস। ওকে, এরপর হচ্ছে ইন্টেন্সিভ ফেজ, যদি পেশেন্ট 60টা ডোজ কমপ্লিট করে ফেলে তখন আমাদের ইন্টেন্সিভ ডোজটা কি করতে হবে, আমাদের স্টপ করে দিতে হবে। এবং ইন্টেন্সিভ ফেজ কোনো কারণে আমাদের 60 দিনের বেশি বা 60 ডোজের বেশি কন্টিনিউ করা যাবে না। কন্টিনিউশন ফেজ ইউজুয়ালি হচ্ছে আমাদের 4 মাসের জন্য, 1 মাসে 30 দিন, তাহলে 4 × 30 ইজ ইকুয়াল টু 120, 120টা ডোজ সে পাবে আর কি। ওকে, কিন্তু কথা হচ্ছে এই যে 6 মাস আমি তাদেরকে দিলাম ইন্টেন্সিভ এবং হচ্ছে কন্টিনিউশন ফেজ, যদি আমাদের এক্সট্রা পালমোনারি টিবি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডোজটা আমাদের 120টা ডোজের বেশি লাগতে পারে। কন্টিনিউশন ফেজ শুড নট বি এক্সেপ্ট সার্টেন সিভিয়ার ফর্মস অফ এক্সট্রা পালমোনারি টিবি। ওকে, এখন এই ছকটাও ইম্পর্টেন্ট ভাইবার জন্য, সেটা হচ্ছে আমাদের এখানে ওয়েট ম্যানেজমেন্ট দেওয়া আছে, যে যদি পেশেন্টের ওয়েট 30 থেকে 37 হয় তাহলে FDC ফার্স্ট 2 মাসে আমি 2টা করে ট্যাবলেট দিব, এবং পরবর্তী 4 মাসে আমাদের কত 2টা করে ট্যাবলেট সে পাবে। এবং এখানে কোশ্চেন করে এইভাবে যে মোস্ট কমনলি কোন ক্যাটাগরির পেশেন্ট আসে আমাদের কাছে, সেটা হচ্ছে 38 থেকে 54 কেজি। কোশ্চেন হচ্ছে কেন এই ক্যাটাগরিটা আমাদের কমন কেন? বিকজ টিবি পেশেন্ট আমাদের কাছে কি আসে, আমাদের কাছে অনেক পরে আসে, অনেক
অনেক পরে আমাদের কাছে আসে। সো অনেক পরে আমাদের কাছে যখন আসে, আমরা টিবি সিমটম হিসেবে জানি যে ওয়েট লস। আমাদের কাছে তারা একটা মার্ক ওয়েট লস নিয়ে আসে। আমাদের কাছে যখন তারা একটা মার্ক ওয়েট লস নিয়ে আসে, আমরা কমনলি এই পপুলেশনটা পেয়ে থাকি 38 থেকে 54 কেজি। তাদের ক্ষেত্রে 4 এফডিসি ফার্স্ট 2 মাসে আমরা 3টা করে ট্যাবলেট দিব, এবং পরবর্তীতে 2 এফডিসি যেটা আছে তাদেরকেও আমরা 3টা করে ট্যাবলেট দিব। এটা কাদের ক্ষেত্রে? এটা গেল হচ্ছে আমাদের 38 থেকে 54 কেজির ক্ষেত্রে। কিন্তু যদি এই ক্যাটাগরি আবার আইসোনাইসিড রেজিস্ট্যান্স হয়, তাহলে 6 মাসের জন্য 4 এফডিসি আমরা দিব 3টা ট্যাবলেট, আর তার সাথে কি লিভোফ্লক্সাসিন 250 মিলিগ্রাম, সেটা আমাদের 3টা ট্যাবলেট অ্যাড করে দিতে হবে। এবং পেশেন্টকে কি করতে হবে? পেশেন্টকে এই ট্যাবলেটগুলো দেওয়ার সময় মনিটর করতে হবে বা মনিটরের মধ্যে রাখতে হবে। এই মনিটরটা আমরা কিভাবে করব? মনিটরটা করার সিস্টেম হচ্ছে এটা। ফেজ অফ ট্রিটমেন্ট ইন্টেন্সিভ ফেজে 2 মাস পরে আমাদের কি করতে হবে? পেশেন্টের স্মেয়ার নিতে হবে। স্মেয়ার নিয়ে আমার সেটা কি করতে হবে? দেখতে হবে। স্মেয়ার নিয়ে আমি যদি দেখি যে স্টার্ট পেশেন্ট অন স্মেয়ার, কি হলে স্মেয়ারটা আমার নেগেটিভ আসছে, নেগেটিভ আসলে আমাদের কি করতে হবে? ইন্টেন্সিভ ফেজ থেকে কন্টিনিউশন ফেজে যাইতে হবে। কিন্তু যদি স্মেয়ারটা পজিটিভ আসে, তাহলে আমাদের পরবর্তীতে জিন এক্সপার্টের জন্য পাঠানো লাগবে। জিন এক্সপার্টের আমি রেজাল্ট যেটা পাবো, সেই জিন এক্সপার্টের রেজাল্ট অনুযায়ী আমার পরবর্তী ট্রিটমেন্ট এখান থেকে ফিক্স হবে। ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের লেভেলে বা ফাইনাল প্রফের জন্য না জানলেও হবে, শুধুমাত্র এতটুকু জানা তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে ইন্টেন্সিভ ফেজে আমি মনিটরিংটা কিভাবে করব। ইন্টেন্সিভ ফেজ শুরু করলাম, 2 মাস পরবর্তীতে আমার যখন ইন্টেন্সিভ ফেজ শেষ, তখন আমি স্মেয়ার নেব। স্মেয়ার নেগেটিভ হলে কন্টিনিউশন ফেজ শুরু করব, আর যদি স্মেয়ার পজিটিভ হয় তাহলে তাদের জন্য আমরা কি করব? আমরা জিন এক্সপার্ট পাঠাবো। ওকে, কন্টিনিউশন ফেজে সেম 5 মাসের পরবর্তীতে আমি কি করতে পারি? আমি স্মেয়ার নিতে পারি। যদি স্মেয়ার নেগেটিভ আসে তাহলে কন্টিনিউশন ফেজ শুরু করব, আর যদি স্মেয়ার পজিটিভ আসে তাহলে সেই ক্ষেত্রে আমার ট্রিটমেন্ট ফেইলার কি করতে হবে? পেশেন্টকে ডিক্লেয়ার করতে হবে দিস ইজ এ ট্রিটমেন্ট ফেইলার, এবং কোন ড্রাগ রেজিস্ট্যান্স সেটা আমার ইভালুয়েট করতে হবে, তারপরে আমার অ্যাকর্ডিংলি ম্যানেজ করতে হবে। আরেকটা আমি করতে পারি 5 মাসের শেষে আমি একটা করতে পারি, এবং 6 মাসের শেষে আমি স্মেয়ার করতে পারি। যদি দেখি যে না 6 মাসের পরে আমাদের কি স্মেয়ার নেগেটিভ আসছে, তাইলে আমার কি হবে? কেয়ারটা ডিক্লেয়ার করে দিতে হবে যে পেশেন্ট ভালো হয়ে গেছে, ডিক্লেয়ার কিউর, কারণ 6 মাস আমার ট্রিটমেন্ট শেষ। তো যদি দেখি যে না স্মেয়ার পজিটিভ, সেক্ষেত্রে সেম ট্রিটমেন্ট ফেলার এবং পরবর্তীতে ইভালুয়েট করতে হবে আর কি। ঠিক আছে, এখন আমরা ট্রিটমেন্ট মোটামুটি পড়ে ফেললাম। এখন ট্রিটমেন্ট পড়ার পরে একটা খুবই কমন কোশ্চেন্স আমাদের এখান থেকে জিজ্ঞাসা করা হয়। সেই কমন কোশ্চেন্সটা কি? সেই কমন কোশ্চেন্সটা হচ্ছে সেই 4th ইয়ারের পড়ালেখা বা 3rd ইয়ারের পড়ালেখা আবার। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমি ড্রাগসগুলো দিব 4টা এইচআরজেডি, এই 4টা এইচআরজেডির ইম্পর্টেন্স বা সাইড ইফেক্ট খুবই 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 ইম্পর্টেন্ট। আমরা এক নজরে একটু দেখে ফেলি। সেটা হচ্ছে ইথামবিউটল, আমরা একটা ড্রাগস দিই। কি ড্রাগস? ইথামবিউটল। ইথামবিউটলে কি হতে পারে? ইথামবিউটলে আমাদের হইতে পারে হচ্ছে অপটিক নিউরাইটিস এবং রেটিনাল ইম্পেয়ারমেন্ট। তারপরে আমরা আরেকটা ড্রাগসে তাদেরকে দিচ্ছিলাম, সেটা হচ্ছে কি রিফ্যাম্পিসিন। রিফ্যাম্পিসিনের জন্য কি হতে পারে? রিফ্যাম্পিসিনের জন্য আমাদের হেপাটাইটিস হতে পারে এবং রেডিশ অরেঞ্জ সিক্রেশন হতে পারে। এরপর আমরা তাদের আরেকটা ড্রাগস দিচ্ছিলাম, যেটা হচ্ছে আমাদের কি আইসোনিয়াজাইড। এবং আইসোনিয়াজাইডের কারণে কি হতে পারে? পেরিফেরাল নিউরোপ্যাথি। এবং এখানে বলে রাখা বেটার, সেটা হচ্ছে আমরা যেহেতু আইসোনিয়াজাইড দিচ্ছি পেশেন্টকে, পেশেন্টের কি হতে পারে? পেশেন্টের পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে। এই কারণে পেশেন্টদেরকে সাপ্লিমেন্ট দিতে হবে। সাপ্লিমেন্টটা কি? সাপ্লিমেন্ট হচ্ছে ভিটামিন B6। কেন? সেই বায়োকেমিস্ট্রি পড়া ভিটামিন B6 প্রিভেন্টস এই দিস পেরিফেরাল নিউরোপ্যাথি। বাট যেটা হয় সরকারি হাসপাতালগুলোতে আমরা পেশেন্টদেরকে ফ্রি টিবি ড্রাগস দিই। বাংলাদেশে কিন্তু টিবি ওষুধটা ফ্রি দেওয়া হয়, কিন্তু সেখানে কি থাকে? সেখানে আমাদের 4 এফডিসি থাকে, সেখানে কিন্তু আমাদের ভিটামিন B6টা থাকে না, ফ্রি থাকে না। পেশেন্টদেরকে বলা হয় এটা কিনে খাওয়ার জন্য। পেশেন্টরা কি করে? পেশেন্ট এটা খায় না, পেশেন্টরা খায় না। সো পেশেন্টরা কয়েক মাস পরে পরবর্তীতে আমাদের কাছে কি নিয়ে আসে? আমাদের কাছে পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে চলে আসে। পেশেন্ট আমাদের কাছে কি করে? পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে চলে আসে। ওকে, এরপরে আমরা আরেকটা ড্রাগস পেশেন্টদেরকে কি দিই? সেটা হচ্ছে পাইরাজিনামাইড। পাইরাজিনামাইডের জন্য কি কি সাইড ইফেক্ট হতে পারে? পাইরাজিনামাইডের জন্য আমাদের সাইড ইফেক্ট হতে পারে হাইপার ইউরেসেমিয়া বা গাউট, মায়ালজিয়া হতে পারে এবং হেপাটাইটিস হতে পারে। সো এই ছিল ইন শর্ট বা ইন আ নাটশেল, তোমরা যেটাই বলো, সেটা হচ্ছে আমাদের টিবি ট্রিটমেন্ট। টিবি ট্রিটমেন্টের ইন ডিটেলস বা ইন ডেপথ তোমাদের ফাইনাল প্রফের জন্য যতটুকু লাগবে। এই রিলেটেড যদি তোমাদের কোনো কোশ্চেন্স থাকে, তাহলে তোমরা আমাদের যে চ্যাট বক্স আছে সেখানে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো, বা পার্সোনালি আমাকে ইনবক্স করতে পারো, মেইল করতে পারো। সো আমাকে রিচ করার অনেক ওয়ে আছে, যে কোনো ওয়েতে আমাদেরকে রিচ করতে পারো, আমাকে মেসেজ দিতে পারো। সো আমি ফ্রি টাইম হলে তোমাদের সেই মেসেজে রিপ্লাই করে দিব। সো দিস ওয়াজ অল ফর টুডে। হোপ এই জিনিসটা তোমাদের অনেক কাজে দিবে। থ্যাংক ইউ অল অ্যান্ড